আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। 15 বছরে দেশ থেকে পাচার হয়েছে প্রায় 4 লাখ কোটি টাকা। অর্থ পাচারের কারণে ব্যাংকিং খাতে চরম অস্থিরতা জানালেন গভর্নর। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ভাষণ দেবেন ২৭ সেপ্টেম্বর। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং আইজিপি আব্দুল্লাহ আল মামুন কারাগারে। সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের জামিন নামঞ্জুর। এবং গণ অভ্যুত্থানে রাজা পাকসের দেশ ছেড়ে পালানোর 2 বছর পর নির্বাচিত প্রেসিডেন্ট পেল শ্রীলঙ্কা। জয়ের পর বামপন্থী নেতা দিশানায়েকের শপথ গ্রহণ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কয়েকটি পরিবার মিলে দেশ থেকে পাচার করেছে প্রায় 2 লাখ কোটি টাকা, আর 1.5 দশকে মোট পাচার হয়েছে অন্তত 4 লাখ কোটি। এমন তথ্য জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, অর্থ পাচারের কারণে ব্যাংকিং খাতে চরম অস্থিরতা। তিনি জানান, ব্যাংক থেকে টাকা তুলতে সাময়িক হয়রানি হলেও দীর্ঘমেয়াদে গ্রাহকদের স্বার্থ সুরক্ষিত রাখতে কাজ করছে সরকার। এটিএন বাংলাকে দেয়া সাক্ষাৎকারে গভর্নর বলেন, সংস্কারের উদ্যোগে আবারও স্থিতিশীল হবে ব্যাংকিং খাত। শারফুল আলমের রিপোর্ট। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ছত্রছায়ায় গত 1.5 দশকে ব্যাংক থেকে নামে বেনামে কয়েক হাজার কোটি টাকা লুটপাট করে প্রভাবশালী একটি গোষ্ঠী। লুটপাটের টাকা পছন্দের দেশে ছড়িয়ে নেয় পাচারকারীরা। ফলে ব্যাংকগুলোতে দেখা দেয় ভয়াবহ তারল্য সংকট। কিছু ব্যাংকে টাকা তুলতে ভোগান্তি বাড়ে গ্রাহকদের। তবে গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর একের পর এক বেরিয়ে আসে অর্থ পাচারকারী রাঘব বোয়ালদের নাম। শুরু হয় আর্থিক খাতের সংস্কার কার্যক্রম। ব্যাংকিং খাতে আসে নতুন নেতৃত্ব। ঋণ দেওয়া হয়েছে, কিন্তু ঋণের টাকা পাচার হয়ে গেছে বেনামে নামে, এবং সে টাকা ফেরত আসার কোনো সম্ভাবনা নাই। আমাদের প্রিলিমিনারি হিসাবে হচ্ছে যে প্রায় 2 লক্ষ কোটি টাকার উপর, শুধুমাত্র কয়েকটা ফ্যামিলি যদি আমরা হিসাব করি, কয়েকটা প্রতিষ্ঠান মাধ্যমে হয়েছে। আর বাকি যেগুলো আছে আরো 2 লক্ষ কোটি, সেটা হচ্ছে ছোট বড় মিশিয়ে, সেটা আমি যাচ্ছি না, ওটা সবসময় সব দেশেই থাকে। সম্পদগুলোকে আমরা রিকভারির ব্যবস্থা করব। পাচারের অর্থ ফেরাতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দুবাই, সিঙ্গাপুরের সাথে বাংলাদেশ ব্যাংকের আলোচনা চলছে। দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সব না হলেও কিছু টাকা ফিরিয়ে আনা সম্ভব হবে বলে মনে করেন নীতি নির্ধারকরা। তবে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে আরো সময় লাগবে বলে জানিয়েছেন গভর্নর। আংশিকভাবে এই গ্যাপটা ফিল করবে, তারপর সরকারও হয়তো কিছু দেবে। আমরা বিদেশি আমাদের ডেভেলপমেন্ট পার্টনারদের সাথে কথা বলছি, তারাও আমাদেরকে দেবেন। আমরা তাদেরকে বলবো, তোমরা আমাদেরকে 2টো জিনিস দাও, কারিগরি সহায়তা দাও এক্সপার্টদের দিয়ে, এবং 2 নম্বর হচ্ছে যে রিফর্ম এজেন্ডা আমরাই করব, কিন্তু এটাকে সাপোর্ট করার জন্য যেমন এই ব্যাংকগুলোকে রিক্যাপিটালাইজ করতে হবে, টাকার দরকার আছে। আমাদের রিফর্ম যেগুলো দরকার সেটার জন্য পুরোপুরিভাবে প্রতিশ্রুতিবদ্ধ, এবং আমরা IMF এর যে কথা বলা হয়েছে রিফর্মের কথা, আমরা তার চাইতে অনেক বেশি রিফর্ম করব ইনশাআল্লাহ। কোনো সন্দেহ নেই, আমাদের নিজের স্বার্থেই করব। গভর্নর জানান, নিজেদের স্বার্থেই আর্থিক খাতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল, IMF এর সত্ত্ব এবং সুশাসন নিশ্চিত করা সহ ঢেলে সাজানো হচ্ছে ব্যাংকিং খাত। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভোরে কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। নিরাপত্তা, গণমাধ্যম কর্মী সহ সব মিলিয়ে ৫৭ জন প্রধান উপদেষ্টার সফরসঙ্গী রয়েছেন। সফরকালে নেদারল্যান্ডস, পাকিস্তান, নেপাল, ইউরোপীয় কমিশন প্রধান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চ পর্যায়ে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘ সদর দফতরে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন ডক্টর ইউনূস। তার ভাষণে আন্তর্জাতিক শান্তি রক্ষায় বাংলাদেশের সুদৃঢ় অবস্থান, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক সংঘাত, রোহিঙ্গা সংকট, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG অর্জনে উন্নয়নশীল দেশগুলোর সমস্যা, সম্পদের অবৈধ পাচার রোধ, অভিবাসী অধিকার রক্ষার মতো বিষয়গুলো তুলে ধরা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সফর শেষে ২৭ সেপ্টেম্বর রাতে নিউ ইয়র্ক থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।
বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্র করে রাজধানীর খিলগাঁও থানায় করা হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং উত্তরা পশ্চিম ও খিলগাঁও থানার পৃথক 2 হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনকে গ্রেফতার দেখানো হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন মামলায় তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। সকাল 8টার দিকে কারাগারে আটক থাকা আসামিদের আদালতে আনা হয়। পরে শুনানি শেষে আদালত তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন, একই সঙ্গে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিকে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। বেলা 11টার দিকে মান্নানের অনুপস্থিতিতে দ্রুত বিচার আদালতে জামিন আবেদন করেন মান্নানের আইনজীবীরা। জামিন শুনানি নিয়ে সকাল থেকে উত্তেজনা বিরাজ করছিল আদালত প্রাঙ্গণে। বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান নেয় শিক্ষার্থীরা। সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করে বাড়ানো হয় আদালতের নিরাপত্তা। দীর্ঘ আধা ঘন্টার শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন কুমার মিত্র। ইলিশ ভারতে উপহার হিসেবে যাচ্ছে না বলে মন্তব্য করেছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ইলিশ রফতানির টাকা পাবে বাংলাদেশ সরকার। সকালে নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুছাপুর রেগুলেটর এলাকা পরিদর্শনে গেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রিজওয়ানা হাসান বলেন, যারা ইলিশ চাচ্ছে তারাও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওপার থেকে অনেক সমর্থন দিয়েছে। ইলিশ কিন্তু ভারতে উপহার হিসেবে যাচ্ছে না, এটা রপ্তানি করা হবে এবং রপ্তানির টাকাটা বাংলাদেশ সরকার পাবে। সেটা খুব ছোট করে দেখার মতন টাকা না। এখনো তো যায়নি, গেছে, খালি একটা সিদ্ধান্ত হয়েছে, তার আগেই তো দাম বেড়ে গেছে। কাজে রপ্তানি হলে দাম বাড়বে এই কথাটা ঠিক না। যারা এই ইলিশটা চাচ্ছেন তারাও কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওই পারে থেকে অনেক সমর্থন দিয়েছেন, সেটা আমরা সকলে দেখেছি। প্রতিবেশীর সাথে অনেক বিষয়ে আমাদেরকে আলাপ আলোচনা করতে হবে। আমরা সেই আলোচনার দ্বারটা ছোট ছোট বিষয়ে বন্ধ হয়ে যাক, এটা চাই না। শহীদদের রক্ত শুকানোর আগে শেখ হাসিনা ও তার দোসররা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে তিনি এই অভিযোগ করেন। ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা ও তার দোসরদের বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তরের দাবি জানান বিএনপি নেতারা। প্রশাসন সহ সব জায়গা থেকে অবিলম্বে আওয়ামী আবর্জনা পরিষ্কার করে জনগণের প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান জয়নুল আবেদিন ফারুক। বাংলাদেশের বিশ্ব দরবারে যে মানচিত্র উঠিয়েছে তার প্রতি সম্মান থেকে আপনার উচিত ছিল বাংলাদেশের যারা এখন ভারতে আশ্রয় নিয়েছে তাদেরকে একে একে করে হস্তান্তর করা। আপনার কাছে একটাই দাবি, আপনি জঞ্জাল পরিষ্কার করুন, কিন্তু জনপ্রতিনিধিদেরকে সুযোগ দিতে হবে যারা সংসদে গিয়ে সংবিধান প্রণয়ন নতুন করে করবে, পরিবর্তন করবে। এই দাবি জনগণের এখন রয়েছে। ৭২ ঘন্টার সড়ক অবরোধের শেষ দিনে স্বাভাবিক হয়ে এসেছে খাগড়াছড়ির পরিস্থিতি। গত 2 দিনের মতো বন্ধ রয়েছে সব ধরনের যানবাহন চলাচল। দেশের অন্যতম আকর্ষণীয় অবকাশ যাপন কেন্দ্র সাজেকে প্রায় ১৫০০ পর্যটক আটকা পড়েছেন। অবরোধের কারণে ফিরতে পারছেন না তারা। জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কার্যক্রম বন্ধ থাকায় ক্লাসে যাচ্ছেন না শিক্ষার্থীরা। অবরোধের কারণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। এর আগে দীঘি নালায় সহিংসতার প্রতিবাদে ঢাকা থেকে বিক্ষুব্ধ যুগ্ম ছাত্র জনতা এই অবরোধের ডাক দেয়। পরে এতে সমর্থন জানায় আঞ্চলিক সংগঠন ইউপিটিএফ। তবে রাঙামাটি ও বান্দরবানের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে। গ্রেড পরিবর্তন সহ বেশ কিছু দাবিতে রাজধানীর সেগুনবাগিচে অডিট ভবনের সামনে বিক্ষোভ করছেন অডিটররা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মাজহারুল হক মুহাজির। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুহাজির, অডিটদের বিক্ষোভে বিস্তারিত আমাদের জানাবেন। মীরা, আসলে অডিটর পদে 2 গ্রেডে বেতন বৈষম্যের দাবিতে রাজধানীর কাকরাইলের যে অডিট ভবন রয়েছে সেখানে অডিটররা
বিক্ষোভ করছেন। শুধু আসলে অডিটর না, এখানে সুপার অ্যাকাউন্টস অফিসার থেকে শুরু করে সবার একটা অংশগ্রহণ রয়েছে। আমি যদি আপনাকে একটু দেখাই যে আমি এই মুহূর্তে আছি পুরাতন অডিট ভবনের হিসাব ভবনের সামনে। আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে একটা অংশ এখানে বিক্ষোভ করছেন, অবস্থান নিচ্ছেন এবং তাদের একটা যে ব্যানার আমরা দেখতে পাচ্ছি যে অডিটর 10ম গ্রেড, এটা তাদের দাবি নয়, এটা তাদের অধিকার। এই পদটি 10ম গ্রেডে উন্নীত করে তাদের জিও জারি করার একটা দাবি তারা জানিয়েছেন। এখানে আমরা এসে যেটা আসলে জানিয়েছি, এখানে আন্দোলনরত কর্মকর্তা যারা রয়েছেন তাদের মূল দাবিটি আমাদেরকে জানিয়েছেন যে এখানে 11তম গ্রেডে কর্মরত 2500-এর অধিক কর্মকর্তা রয়েছেন যারা দীর্ঘদিন ধরেই পদবঞ্চিত রয়েছিলেন এবং আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও সেটি আসলে বাস্তবায়ন হচ্ছে না, যার ফলে তারা এই একই গ্রেডে থাকা 2500 অডিটরের যে বেতন বৈষম্য, সেই বেতন বৈষম্য দূর করার জন্য তারা এই আন্দোলনটি করছেন এবং এই অবস্থানটি করছেন। আমি আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এখানে যে অডিটর, এখানে যেই সুপার, এখানে যেই অ্যাকাউন্টস অফিসাররা রয়েছেন তারা 45 দিন ধরে এই আন্দোলনটি করছেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং তাদের দাবি আদায় না হলে তাদের এই আন্দোলন আরো কঠোর থেকে কঠোরতর হওয়ার একটা শঙ্কা তারা আমাদেরকে জানিয়েছেন এবং বলেছেন যে হাইকোর্ট যে জায়গায় নির্দেশনা দিয়েছে সেই জায়গায় কেন তাদের রায়টি বাস্তবায়ন হচ্ছে না, এই প্রশ্ন তারা আসলে রাখছেন। যে এখন পর্যন্ত আমরা এখানে বিপুল পরিমাণের আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখতে পেরেছি এবং সেগুন বাগিচা থেকে শুরু করে কাকরেল এলাকাতেও এই তাদের এই অবস্থানকে কেন্দ্র করে বিপুল পরিমাণের পুলিশকে আমরা দেখেছি এবং পুরো এলাকায় কিন্তু তারা যখন অডিট ভবনের সামনে অবস্থান করছিল তখন কিন্তু যান চলাচল স্বাভাবিক ছিল, সেই অর্থে তেমন কোনো ভোগান্তি আমরা দেখিনি জনসাধারণের। যে এই ছিল মীরা আমার কাছ থেকে অডিটরদের বিক্ষোভের সবশেষ পরিস্থিতি। মহাজির, আপনাকে ধন্যবাদ। শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন অনুরাগ কুমারা দিশানায়েকে। সকালে রাজধানী কলম্বোর রাষ্ট্রপতি সচিবালয় ভবনে শপথ নেন তিনি। নতুন প্রেসিডেন্ট দেশের অর্থনৈতিক সংকট কাটিয়ে নতুন ইতিহাস রচনার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার সময় এক বিবৃতিতে দিশানায়েকে বলেন, এই জয়ের জন্য শ্রীলঙ্কার নতুন অধ্যায় শুরু। সবাই একসঙ্গে শ্রীলঙ্কার ইতিহাস নতুন করে লেখার জন্য প্রস্তুত। এদিকে দিশানায়েকের শপথ নেয়ার আগেই পদত্যাগ করেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী দীনেশ গুণাবর্তেনা। 2022 সালে গণবিক্ষোভের মুখে তৎকালীন প্রেসিডেন্ট রাজাপাকসের দেশ ছেড়ে পালানোর 2 বছরেরও বেশি সময় পর নির্বাচিত প্রেসিডেন্ট পেল শ্রীলঙ্কা। ক্ষমতাসীন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে হারিয়ে বিজয়ী হয়েছেন বামপন্থী নেতা অনুরাগ কুমার দিশানায়েকে। তার সরকারের বিরোধী দলীয় নেতা হয়েছেন সাজিদ প্রেমাদাসা। আরো জানাচ্ছেন শরীফুল ইসলাম। অনুরাগ কুমার দিশানায়েকের উত্থানের গল্প অনেকটা রূপকথার মতো। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত রাজনীতিবিদদের চেয়ে নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করেছেন বামপন্থী এই নেতা। 1968 সালে জন্ম নেওয়া দিশানায়েক ছাত্রজীবনেই রাজনীতিতে জড়িয়ে পড়েন। সময়ের সঙ্গে সঙ্গে শ্রীলঙ্কার দুর্নীতি ও দুর্বল শাসনের কঠোর সমালোচক হিসেবে খ্যাতি অর্জন করেন তিনি। এবারের নির্বাচনে এনপিপি জোটের প্রার্থী ছিলেন জেভিপি প্রধান অনুরাগ কুমার দিশানায়েক। শ্রীলঙ্কার 225 সদস্যের পার্লামেন্টে এই জোটের আসন ছিল মাত্র 3টি, কিন্তু গণবিক্ষোভের মুখে রাজাপাকসে দেশ ছেড়ে পালানোর পর জেভিপির জনপ্রিয়তা বাড়তে থাকে। ওই বিক্ষোভে সক্রিয় ভূমিকা ছিল দলটির। আন্দোলনের পর জেভিপি বৃহত্তর পরিবর্তনের ডাক দেয়। সামাজিক ন্যায় বিচার ও দুর্নীতির বিরুদ্ধে দলটির অনড় অবস্থান আকৃষ্ট করে শ্রীলঙ্কার নাগরিকদের। জয়ের পর আমরা কোনো উল্লাস করছি না। আমাদের জাতিকে নতুন রাজনৈতিক রীতিনীতি মেনে চলতে হবে। গণতন্ত্র হিসেবে আমাদের যে ভিন্ন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি রয়েছে তা প্রত্যেককে অবশ্যই সম্মান করতে হবে। আমরা কোনো সংঘাত বা বিশৃঙ্খলা চাই না। 70 ও 80 দশকে মার্ক্সবাদে অনুপ্রাণিত দুটি বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল জেভিপি, কিন্তু ক্ষমতাসীনরা এর চরম প্রতিশোধ নেয়। গণগ্রেপ্তার, নির্যাতন, অপহরণ ও গণহত্যায় দল সংশ্লিষ্ট কমপক্ষে 50,000 মানুষ নিহত হয়। এর মধ্যে দলের প্রতিষ্ঠাতা রোহানা উজবেরিয়া সহ বেশিরভাগ জ্যেষ্ঠ নেতাও ছিলেন। অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর 55 বছর বয়সী দিশানায়েক জেভিপির পলিট ব্যুরো সদস্য হন। দলটিও সহিংসতার পথ থেকে সরে আসে। বিশ্লেষকদের মতে দিশানায়েক সমাজের বিভিন্ন অংশের মধ্যে এক বৃহত্তর জোট গড়ে তুলতে পেরেছেন। এটি তাকে জয়ের পথ তৈরি করে দিয়েছে। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। নটরডেম কলেজের অফিস সহকারী লিপিকা গোমেজ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করল পিবিআই।
সংস্থাটি জানায় সূত্রাপুরের বাসায় চুরি করতে এসে ধরা পড়ায় শ্বাসরোধ করে হত্যা করা হয় লিপিকাকে। গ্রেফতারকৃত জুয়েল ও নজরুল এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেবেন বলে জানিয়েছে পিবিআই। রিপোর্ট করছে মনির হোসেন তপু। সূত্রাপুরের নিজ বাসায় এই মাসের 11 তারিখ খুন হন নটরডেম কলেজের অফিস সহকারী লিপিকা গোমেজ। ঘটনাস্থল পরিদর্শন করে হত্যাকাণ্ডে তদন্ত শুরু করে পিবিআই। চুরি যাওয়া তার দুটো মুঠোফোনের সন্ধানের সূত্র ধরে একটি স্মার্টফোন কয়েক হাত বিক্রির পর উদ্ধার করে পিবিআই। পরে সদরঘাট এলাকা থেকে জুয়েল এবং তার দেয়া তথ্যে নজরুলকেও গ্রেফতার করা হয়। আসামিরা জানান, পূর্ব পরিকল্পনা অনুযায়ী লিপিকার বাড়ির ছাদে রাতে অবস্থান করে দড়ি বেয়ে ভেন্টিলেটর ভেঙে বাসায় প্রবেশ করে তারা। তাদের উদ্দেশ্য ছিল চুরি করা। তবে ভিকটিমের ঘুম ভেঙে যাওয়ায় তার মাথায় প্রথমে লোহার পাইপ দিয়ে আঘাত করে নজরুল। পরে দুজনে মিলে বালিশ চাপা দিয়ে হত্যা নিশ্চিত করে লিপিকার। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পিবিআই। লিপিকা গোমেজকে তারা ভেবেছিল যে মহিলা একজন বড় মাপের চাকরি করে, একাকী, তার সন্তান নাই, সুতরাং নিশ্চয়ই তার এখানে অনেক টাকা পয়সা আছে তার বাসায়। তার বাসা চেঞ্জ করে এই বাসায় এসেছিল, তখন এই জুয়েল এবং নজরুল তাকে বাসা বদলাতে সাহায্য করেছিল। সেইভাবেও তাদের একটা কানেকশনস ছিল। চিনে ফেলা রোধ করার জন্য তারা লিপিকাকে হত্যা করে। তিনি আরো জানান, বাসা থেকে চুরি করা অলংকার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়েছে। বিশেষ করে পুরানো ঢাকায় আমাদের বাড়িগুলা একটার সাথে একটা গায়ে গায়ে লাগানো, সুতরাং সহজে এক বাসার ছাদ থেকে আরেক বাসার ছাদে চলে যাওয়া যায়। এই বিষয়ে আপনারা যারা বাড়িওয়ালা ওইখানে আছে তাদের কাছে একটা মেসেজ পৌঁছে দিতে চেষ্টা করবেন, যাতে এই বাড়িগুলার নিরাপত্তার ব্যাপারে বাড়িওয়ালারা আর একটু সচেতন হয়। চুরির আড়ালে হত্যাকাণ্ডের অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা তাও তদন্ত করে দেখছে পুলিশের এই সংস্থা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে গাজীপুরের বাঘের বাজার ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা। সকাল 9:30 থেকে দুপুর 12টা পর্যন্ত এই কর্মসূচি পালন করেন গোল্ডেন রিপিট কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন সড়কে চলাচলকারী যাত্রীরা। খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ, সেনাবাহিনীর সদস্য ও শিল্প পুলিশের কর্মকর্তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে কারখানার মালিক পক্ষের সাথে শিল্প পুলিশ ও সেনা কর্মকর্তাদের মধ্যে আলোচনা শেষে শ্রমিকদের দাবি মেনে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এবার আল আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। লেখাপড়া শেষ করে চাকরির পেছনে না ঘুরে কৃষি উদ্যোক্তা হয়ে উঠেছেন ময়মনসিংহের ভালুকায় কয়াদি গ্রামের 4 বন্ধু। 5 একর জমি লিজ নিয়ে কৃষি খামার গড়ে তুলেছেন তারা। ময়মনসিংহের ভালুকা থেকে আনোয়ার হোসেন তরফদারের পাঠানো তথ্যচিত্র আরো জানাচ্ছেন তামান্না জেনিফার। প্রথমে লেবু বাগান, পরে কলা চাষ। সেই সফলতা থেকে একে একে বেগুন, কাঁচামরিচ, করলা, টমেটো, লাউয়ের বাগান করেছেন ভালুকার 4 বন্ধু। 5 একর জমি লিজ নিয়ে 2012 সালে শুরু করেন সবজি খামার। এখন তারা সফল কৃষি উদ্যোক্তা। স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশে পাঠানো হচ্ছে তাদের সবজি। প্রশংসা করাচ্ছেন এলাকাতেও। জমিনে খরচ করিয়া এরকম ভালো ভালো প্রজেক্ট লাগায়, এলাকার গরিব মানুষগুলাও কাম কাজ করলো, বাসা ঘরেও সুন্দর একটা ফসল উৎপাদন হইলো। মনে করে বাচ্চা কাচ্চা লেখাপড়া শিখাইতেছি, এগুলো আমরা মোটামুটি মালিকের কাছ থেকে নিয়েই উন্নয়নের দিকে আছি। আরো যদি বা শিক্ষিত লোক থাকে তারাও করতে পারে। তরুণরা যদি চাকরির পাশাপাশি এই প্রজেক্টে আসে, দেশের অনেক উন্নতি হবে। ফ্রেন্ডস অ্যাগ্রো ফার্ম নামে কৃষি খামার ঘিরে তাদের স্বপ্ন অনেক। কৃষিকাজে ব্যবহৃত কীটনাশক, সার, বীজ এগুলোর দাম কম হলে আরো লাভবান হবার আশা তাদের। এই প্রজেক্ট আমাদের স্মার্ট কৃষি যেভাবে অগ্রসর হচ্ছে, তাতে এটার পাশাপাশি আমার অন্য ইউনিয়ন তথা পুরা ময়মনসিংহের ভিতরে এরকম নতুন নতুন উদ্যোক্তা হবে। আধুনিক পদ্ধতিতে মালচিং পদ্ধতি ব্যবহার করে কিভাবে উচ্চ মূল্যের গ্রীষ্মকালীন টমেটো, বেগুন, মরিচ, কাঁচা মরিচ, শসা করা যাচ্ছে এবং উনি করছেন এবং বেশ দাম পাচ্ছেন বাজারে। আধুনিক মালচিং পদ্ধতিতে সবজি চাষের পরামর্শ ও সহায়তা পেলে আগ্রহী হবেন তরুণ উদ্যোক্তারাও। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের বর্তমান চেয়ারম্যান ও মহাসচিব শাইখুল হাদিস কাজী মোহাম্মদ মঈনুদ্দিন আশরাফি এবং উপাধ্যক্ষ
আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হককে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। বেলা 11টায় অ্যাডভোকেট হেলাল উদ্দিনের সভাপতিত্বে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সমাবেশে বক্তব্য রাখেন আহলে সুন্নাত নেতা মোহাম্মদ আব্দুল হাকিম, শাইখ মুহিনুদ্দিন হামিদি, মাওলানা ইকরাম হুসাইন ওবায়দ উল্লাহ আশরাফি, মাওলানা জহিরুল ইসলাম তাহিরি, অধ্যক্ষ হাবিবুর রহমান, মোহাম্মদ ইমরান হুসাইন তুষার সহ আরো অনেকে। এবার পার্টিস খেলার খবর। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে আজ মিরপুর স্টেডিয়াম পরিদর্শন করেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের 4 সদস্যের নিরাপত্তা প্রতিনিধি দল। এই সময় তারা স্টেডিয়ামের ড্রেসিং রুম, মাঠ, ইনডোর অনুশীলনের সুযোগ সুবিধা ঘুরে দেখেন। পরে টেস্ট ম্যাচ চলাকালে দক্ষিণ আফ্রিকার দলকে যে নিরাপত্তা দেয়া হবে সে সম্পর্কে ধারণা নেন তারা। এই সময় তাদের সাথে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিস। খেলা চলাকালে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে তা মোকাবেলা করার একটি মহড়া অনুষ্ঠিত হয়। আগামী 21 অক্টোবর মিরপুর স্টেডিয়ামে 2 দলের প্রথম টেস্ট এবং 29 অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট ম্যাচ হবে। দলীয় পরিচয় না দেখে যোগ্য লোককে ফেডারেশনগুলোতে স্থান দেওয়া উচিত বলে মনে করেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক এবং ক্রীড়া সংগঠক ও বিএনপি নেতা আব্দুস সালাম। দেশের ক্রীড়াঙ্গনের সংস্কারের দাবিতে সোচ্চার এই 2 নেতা এটিএন বাংলাকে বলেন, বাজেটে অবকাঠামোর চেয়ে খেলোয়াড়দের কল্যাণে বেশি অর্থ বরাদ্দ দেওয়া উচিত। রিপোর্ট এস এম আশরাফের। চারদিকে বইছে পরিবর্তন আর সংস্কারের হাওয়া, সে হাওয়ায় দুলছে ক্রীড়াঙ্গনও। ক্রীড়াপ্রেমী আর ক্রীড়া সংগঠকরা এক কাতারে দাঁড়িয়ে দাবি জানাচ্ছেন এক যুগেরও বেশি সময় ধরে চলা ফেডারেশনগুলোকে রাজনীতি ও দলীয়করণ মুক্ত করার। ব্যক্তি বদলের সাথে সিস্টেমেও পরিবর্তনের পরামর্শ নিয়ে সোচ্চার ব্যক্তিরা। আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নাই, ইন্টার স্কুল নাই, ইন্টার কলেজ নাই, ইন্টার ইউনিভার্সিটি নাই। তো কাজেই এগুলোর সাপ্লাই লাইন তো বন্ধ করে ফেলছে সব। তাহলে আজকে খেলোয়াড় তৈরি হবে কোত্থেকে? এর জন্যই সংস্কার দরকার। আমরা যদি বাংলাদেশ সরকারের দায়িত্ব গ্রহণ করতে পারি, বাংলাদেশের এই বাজেটের অধিকাংশ ভাগই খরচ হবে বাংলাদেশের যারা খেলোয়াড়, যারা পারফর্মার, যাদেরকে দিয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল হবে, তাদের পিছনে সর্বোচ্চ খরচ করা হবে। প্রতিটি ক্রীড়া ফেডারেশনে ক্রীড়াবিদ ও ক্রীড়া সংশ্লিষ্ট কাউন্সিলরদেরই নির্বাচনে অংশ নেওয়া উচিত বলে মনে করেন তারা। আমরা আমাদের সন্তানদেরকে শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার না বানিয়ে একজন খেলোয়াড় হিসেবেও আমরা যাতে বাংলাদেশে তাকে প্রতিষ্ঠিত করতে পারি, সেই জায়গাগুলো নিয়ে আমরা কাজ করব। সেই শুরুটা করতে পারলে আমি বিশ্বাস করি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের মাধ্যমে আমরা পুরো জাতিকে এক জায়গায় নিয়ে আসতে পারবো। বিভিন্ন দলে থাকতে পারে, কিন্তু যদি তার ব্যাকগ্রাউন্ডটা স্পোর্টসে থাকে তাহলে ওয়েলকাম। ক্রীড়াঙ্গনে একটা অবস্থান নিয়ে যারা আজকে ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে দিছে এবং ব্যবসার কারণে খালি ক্রীড়াঙ্গনকে এসে ব্যবহার করবে, ওই ধরনের কিছু আমরা চাই না। ক্রীড়াঙ্গনে চলমান সংস্কার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণা বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদের ব্যানারে থাকা এই 2 নেতার। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। শেষ মুহূর্তের গোলে আর্সেনালের বিপক্ষে পরাজয় এড়িয়েছে ম্যানচেস্টার সিটি। ইতিহাদে নরওয়ের ফুটবলার আর্লিং হল্যান্ডের ক্লাব জার্সিতে 100তম গোলে 9 মিনিটে এগিয়ে যায় পেপ গার্দিওলার দল। আর্সেনাল সমতায় ফিরে 22 মিনিটে রিকার্দো কালাফিউরির দারুণ গোলে। এরপর প্রথমার্ধের যোগ করার সময় গানারদের হয়ে ব্যবধান বাড়ান গ্যাব্রিয়েল মাগালাইস। এর 6 মিনিট পরে লিওনার্দো ত্রোসাকে লাল কার্ড দেখালে 10 জনের দলে পরিণত হয় আর্সেনাল। কিন্তু একজন বেশি নিয়ে খেলেও ম্যান সিটি সুযোগ কাজে লাগাতে পারছিলেন না। অবশেষে শেষ বাঁশি বাজার আগে জন স্টোনস সমতায় ফেরায় বর্তমান চ্যাম্পিয়নদের। তাতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখে গার্দিওলার দল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। 15 বছরে দেশ থেকে পাচার হয়েছে প্রায় 4 লাখ কোটি টাকা। অর্থ পাচারের কারণেই ব্যাংকিং খাতে চরম অস্থিরতা জানালেন গভর্নর। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ভাষণ দেবেন ২৭ সেপ্টেম্বর।
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং আইজিপি আব্দুল্লাহ আল মামুন কারাগারে, সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের জামিন নামঞ্জুর। এবং গণ অভ্যুত্থানে রাজাপাকসের দেশ ছেড়ে পালানোর 2 বছর পর নির্বাচিত প্রেসিডেন্ট পেল শ্রীলঙ্কা। জয়ের পর বামপন্থী নেতা দিশা নায়েকের শপথ গ্রহণ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলাদেশ।